আসুক লোকজন, আমরা এর মধ্যে আমি ঢুকি আমাদের টপিকগুলা একজন হয়ে যাবে না? ঢালাই করে নিই। আমারটাতে ঢুকি লাইট জ্বলে না। আরে আমারটা দিয়ে একটা ভাগ আচ্ছা, আপনারটা দিয়ে ঢোকা যায় তো? এই যে আমারটাতে শুরু হয়েছে। অপেক্ষা করছিলাম কেউ আমাদের সাথে যুক্ত হচ্ছেন কিনা সেটা দেখার জন্য। আমরা প্রায় 30-40 সেকেন্ড পরে একজনকে পেলাম। যিনি যুক্ত আছেন আপনাকে সুস্বাগতম। সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাজ্জাদ ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আর কেউ যদি আমাদের এই লাইভে যুক্ত হয়ে থাকেন অবশ্যই জানাবেন যে আমাদের কথা আপনারা শুনতে পাচ্ছেন। অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন। আতিক ভাই যুক্ত হচ্ছে, রাশেদ খান ভাই, রাজেশ দা যুক্ত হয়েছে, সুমি আপা যুক্ত হয়েছে। একটু কষ্ট করে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি আমাদের আরেকটা ডিভাইস দিয়ে চেক করে দেখি যে শুনতে পাচ্ছেন কিনা। কেউ একটু জানালে আমরা বুঝতে পারবো যে আমরা টেকনিক্যাল জায়গা থেকে সব ঠিকঠাক আছে। আপনার পেজ থেকে দেখুন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, ঠিক আছে, টেস্ট। ওকে। সবাইকে শুভেচ্ছা। আমি ইসলাম মোহাম্মদ। আজকে আপনাদের সাথে যেই গল্প আড্ডা দেব, মূলত আমরা একটা বিষয় নিয়ে কাজ করি বহু বছর ধরে। সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষি চর্চা, নিরাপদ খাবার। তো আজকে আমরা যে টপিকটি করছি সেটা হচ্ছে নিরাপদ খাবার বা প্রাকৃতিক কৃষির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো আমাদের কাছে কি এবং এখান থেকে উত্তরণের পথ পদ্ধতিগুলো কি হতে পারে, আমাদের কিছু বাস্তব অভিজ্ঞতা এবং অদূর এবং সুদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষকে কিভাবে এই কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারা যারা আমাদের এই লাইভ শুনছেন বা আমাদেরকে দীর্ঘদিন ধরে চিনেন, জানেন, বুঝেন, তারা আপনাদের এই ভাবনাগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করবেন। কারণ আমি যেটা বিশ্বাস করি, এই কাজটা আমাদের সকলের, অর্থাৎ কৃষকের, উৎপাদকের, যারা নানা ধরনের প্রক্রিয়ার সাথে যুক্ত আছে এই কাজের, অর্থাৎ নিরাপদ খাবারের কথাই বলছি, এবং ভোক্তা, এই সবাই মিলে আসলে আমরা এই চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা এবং এই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণ কিভাবে করা যায় সেই বিষয়াশয়গুলো নিয়ে আলাপ করব। আমার সাথে যুক্ত আছেন বনস্পতি এগ্রোর কর্ণধার আমিনুল ইসলাম রাসেল ভাই। প্রায় 3.5 থেকে 4 বছরের কাছাকাছি সময় ধরে তার প্রাকৃতিক কৃষি চর্চা আমি নিবিড়ভাবে দেখার চেষ্টা করছি এবং উনি এই জগতের জন্য, বিশেষ করে প্রাকৃতিক কৃষি চর্চা এবং নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন এবং কৃষক পর্যায়ের যে নেটওয়ার্ক তৈরি করা, এটার সাথে উনি এই গত 4 বছর ধরে কাজ করছেন নিবিড়ভাবে। তো আমরা মূলত আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন আশা করব, যে প্রশ্নগুলা আমাদের কাজের জন্য অনেক বেশি সহায়ক হবে, বিশেষ করে আজকের আলোচনার জন্য অনেক বেশি সহায়ক হবে। সো আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আসলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। যদি আমাদের জ্ঞানের বাইরে কোনো ধরনের প্রশ্ন আসে, সেটা আমরা চেষ্টা করব আপনাদের কাছ থেকে নেওয়ার জন্য, অথবা বিজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে শেখার জন্য। অর্থাৎ আমরা যে আলাপটা শুরু করছি আজকে থেকে, এই আলাপটা কোনো গোঁড়ামির আলাপ না, এটা হচ্ছে একটা জ্ঞান ভিত্তিক আলাপ হবে এবং বাস্তবতা কিভাবে আমরা এই সংকটগুলা সমাধান করতে পারি এবং অভিজ্ঞতাগুলো কি হচ্ছে সেটা। আমাদের চেয়ে যাদের ভালো অভিজ্ঞতা আছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদেরকে সম্মান করি এবং তাদের কাছ থেকে আমরা শিখব। এইটুকু আমরা অন্ততপক্ষে নিজেরা চর্চা করার চেষ্টা করছি। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বা আমাদের এই লাইভে প্রশ্নটা জানাবেন। প্রশ্নটা অবশ্যই জানাবেন, যাতে করে আমরা আপনাদের এই
প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো স্বাগত জানাচ্ছি আজকের লাইভে রাসেল ভাইকে। রাসেল ভাই, সূচনাটা যদি করেন একটু, পরিচয় আর আমরা আসলে কি কাজগুলা নিয়ে ভাবছি সেটা, পরবর্তীতে আমরা আস্তে আস্তে কি প্রশ্নের উত্তরগুলা জানার চেষ্টা করব এবং কি সংকটগুলা নিয়ে আমরা আলাপ করতে পারি সেদিকেই যাব। রাসেল ভাই। ধন্যবাদ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল, প্রাকৃতিক কৃষি চর্চা করি। এই মোটামুটি 3-4 বছর হলো। তো আমাদের নিজেদের প্রতিষ্ঠান বনস্পতি অ্যাগ্রো, টাঙ্গাইলের ঘাটাইলে। তো এখানে আমরা মূলত ফল বাগান আমাদের। তো আজকে কেন লাইভে আসলাম, আমাদের প্রাকৃতিক কৃষি চর্চা, আমাদের খাদ্য উৎপাদন, চাহিদা পূরণ, সমসাময়িক পরিস্থিতিতে আমরা জানি যে একটা সংকটময় পরিস্থিতি। তো এই সময়ে কৃষির উপরে কি প্রভাব পড়তে পারে, প্রাকৃতিক কৃষি বা অন্যান্য যে প্রচলিত কৃষি আছে তার ভূমিকা কি হতে পারে, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা হচ্ছে আর কি। প্রাকৃতিক কৃষি কি আসলেই কোনো উপায় কি না যা এই সমস্যার সমাধানে সহায়তা করতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা সবাই চিন্তিত, আমরা নিজেরা এবং অন্যান্য যারা আছেন আমাদের কৃষক ভাই যারা এই পণ্য নিয়ে কাজ করেন, তাদের মধ্যেও এগুলো নিয়ে চিন্তা ভাবনা আছে। আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে আমাদের বাস্তবতাটা কি, আমাদের দৃষ্টিকোণ থেকে যারা আমরা প্রাকৃতিক কৃষি চর্চা করি। তো শুরু করা যাক। আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে আমরা আজকের আলাপটি শুরু করব। সেটা হচ্ছে, আমরা মূলত এই এই আলাপগুলো যে প্ল্যাটফর্ম থেকে করার চেষ্টা করছি, এটা হচ্ছে প্রাকৃতিক কৃষক সংঘ। প্রাকৃতিক কৃষক সংঘ হচ্ছে মূলত বাংলাদেশে যারা এই কৃষি চর্চা করে, বিশেষ করে প্রাকৃতিক কৃষি চর্চা করে, নিরাপদ খাবার উৎপাদন করে, এমন কিছু ভাই বোনদেরকে নিয়ে আমরা এই কাজটা, এই সাংগঠনিক কাজটা করার চেষ্টা করছি। এটাকে এখনো পর্যন্ত আমরা অলাভজনক প্রতিষ্ঠান এবং সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে, সংগঠন হিসেবে আমরা লক্ষ্য স্থির করছি যে আমরা আস্তে আস্তে এই সংগঠনটাকে, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে কৃষকরা প্রাকৃতিক কৃষি চর্চা করার চেষ্টা করছে, যে ভাই বন্ধুরা প্রাকৃতিক কৃষিটা কিভাবে শুরু করতে পারে, এই ধরনের বিষয়গুলো জানতে চায়, বুঝতে চায়, আমরা তাদেরকে মূলত একটা জ্ঞান বিনিময়ের জায়গায় এটাকে, এই সংগঠনের কার্যক্রম হিসেবে আমরা খুবই গুরুত্ব আকারে এটা দেখছি। তো প্রাকৃতিক কৃষক সংঘ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি একটা টপিক আমরা দুইজনে মিলে আলাপ করি, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এটাই আমি আশা করি। যে 1 নাম্বার জায়গাটা যদি আমরা ধরে, আমরা এরকম কয়েকটা টপিক ঠিক করতেছি, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে বসবো, আপনাদের সাথে আমরা কানেক্ট হব। একটা হচ্ছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, প্রাকৃতিক কৃষি কতটুকু অগ্রসর হলো, এটা আমাদের কাছে একটা প্রশ্ন তৈরি করছে। যে এই কোশ্চেনটা আমরা নিজেদেরকে করি, পাশাপাশি এই এর উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করি। রাসেল ভাই, আমরা একটু আলাপে যাই। যে আসলে আমার বিষয় হচ্ছে, আমরা যে আলাপটা করি, আপনার আলাপের সাথে আমি নিজেও যুক্ত হব। আপনারা কেউ যুক্ত হতে চাইলে অবশ্যই স্বাগতম, এটা খুবই ভালো লাগবে আমাদের। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রাকৃতিক কৃষি কতটুকু এগিয়েছে, যদি আমরা এই কোশ্চেনটা করি, তাহলে এখানে আমরা কি ধরনের ফলাফল দেখতে পাচ্ছি? প্রাকৃতিক কৃষির চর্চার মানে বেশ অনেক বছরই হলো, অনেকেই চেষ্টা করছেন যাতে নিজেরা করতে পারেন এবং একটা কমিউনিটি তৈরি করা যায়, একটা মুভমেন্ট হিসেবে, একটা আন্দোলন হিসেবে এটা করার চেষ্টা করছেন। কিন্তু আমরা আসলে প্রাকৃতিক কৃষি চর্চা করছেন এরকম দেখা যায় যে খুব বেশি আমরা সঙ্গী সাথী খুঁজে পাই না। দেখা যায় যে আমাদের পরিচিত হয়তো খুব কম লোকই আছেন যারা প্রাকৃতিক কৃষি চর্চার সাথে যুক্ত হতে পেরেছেন। অনেকেই ইচ্ছে পোষণ করেন যে আমরা প্রাকৃতিক কৃষি চর্চা করতে চাই, এবং এখান অনেকেই মনে করছেন যে ওকে প্রাকৃতিক কৃষি চর্চা শুরু করি, এখানে হয়তো রাসায়নিক সার এর ব্যবহার থেকে দূরে থাকবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে,
আমাদের জমিতে যে পরিমাণ খরচ করতে হয় ইনভেস্টমেন্ট সেটাও হয়তো কম হবে, এরকম অনেকে ধারণা করে প্রাকৃতিক কৃষি চর্চা করার জন্য অনেকেই আগ্রহী হন প্রাথমিকভাবে। কিন্তু যখন এই ব্যাপারে একটু জানাশোনার চেষ্টা করেন তখন দেখেন যে আসলে এই কাজগুলো অতটা সহজ না। যে যে ভাবছে যে হয়তো ওকে রাসায়নিক সার লাগবে না, আমার কিছু জৈব সার বা কিছু জৈব বালাইনাশক এগুলো দিয়েই আমরা এই নিরাপদ কৃষিটা করে ফেলব। কিন্তু পরে দেখেন যে আসলে এইটাতে লেবার এনগেজমেন্ট এত বেশি এবং আমাদের মাটির অবস্থা এত খারাপ যে মাটির স্বাস্থ্য ফিরে আনার জন্য যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ সময় দিতে হয়, এটা দেখে অনেকেই নিরুৎসাহিত হয়ে যায়। তো যার কারণে আমার কাছে মনে হয় যে ওভারঅল কৃষি চর্চাটাকে যদি আমরা ভাগ করি, আমার কাছে মনে হয় যে আমরা মানে 1%ও না, তার চেয়ে তো অনেক কম, 0.1% হয়তো বা আমাদের মানে ভূমিকা আমরা রাখতে পেরেছি কিনা এখনো সন্দেহ আছে। আপনার কি মনে হয়? আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা আলাপের মধ্যে ঢুকি, সেটা হচ্ছে আমার দীর্ঘদিন ধরে এই জগতে বিচরণ। এই জগতে বিচরণ করার ফলে আসলে প্রথমত আমি যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার কোনো মানে অ্যারিস্টোক্রেট ব্যাপার না। কোনো ধরনের প্রাকৃতিক কৃষিটাও কোনো অ্যারিস্টোক্রেট ব্যাপার না, এটা যে কেউ চাইলেই করতে পারবে, এরকম বিষয়টা একদমই এরকম না। কারণ হচ্ছে মানে প্রাকৃতিক কৃষি আসলে কে করতে পারবে কে করতে পারবে না, এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে এখন। কারণ আপনি যে আলাপটা একটু সামনে নিয়ে আসলেন, সেটা হচ্ছে আমরা বলতেছি যে প্রাকৃতিক কৃষি কতটুকু অগ্রসর হলো আর কি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। প্রথম আমরা এই আলাপটা নিয়ে আগাবো, এটা সিদ্ধান্ত ছিল। আসলে আমরা খুব বেশি দূর আগাইতে পারি নাই, আবার একদম আগাই নাই এরকমও না। তো চ্যালেঞ্জগুলো কোথায় আসলে? এই যে অগ্রসর হতে পারছে না বাংলাদেশের কৃষক বা তরুণরা, যারা এই জগতে আসার চেষ্টা করতেছে, চিন্তা করতেছে, আসতে পারতেছে না, এটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খাবারকে আমরা অনেক বেশি কমার্শিয়াল জায়গা থেকে দেখার চেষ্টা করি। মানে প্রকৃতিকে আমরা সব সময় একটা কমার্শিয়াল জায়গা থেকে দেখার চেষ্টা করছি। মানে জীবনকে আমরা সব সময় পণ্য বানাই ফেলতেছি। এটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমাদের জন্য। তো আসলে প্রাকৃতিক কৃষি যারা করতে আসবে, এই অগ্রসর যদি আমরা হতে চাই, তাহলে আমাদেরকে এই ব্যালেন্সিংটা খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে ইকোলজি বুঝে আসলে প্রাকৃতিক কৃষি করতে হবে। কোন প্রাণকে আমি হত্যা করতে পারবো, প্রয়োজনে হত্যা করতে পারবো, এগুলা বুঝার ব্যাপার আছে। আর আমাদের যে বর্তমান সময়ে যে আমরা যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে আমাদের এত বেশি নিডস তৈরি করে ফেলতেছি আমরা যে আমাদের অনেক অনেক কিছু লাগবে। আমাদের ঢাকা শহরে থাকতে হবে, আমাদের গাড়ি লাগবে, আমাদের বাড়ি লাগবে, আমাদের ইত্যাদি ইত্যাদি লাগবে। ভোগবাদী জীবন, রাইট, এক্স্যাক্টলি। যে ভোগবাদী জীবন যাপনের সাথে প্রাকৃতিক কৃষি যায় না। তো প্রাকৃতিক কৃষি একটা আলাদা ফিলোসফি, প্রাকৃতিক কৃষি একটা আলাদা যাপনের ব্যাপার। তো চ্যালেঞ্জটা কোথায়? এক কথায় যদি আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, মানে আমার কাছে মনে হয় যে প্রাকৃতিক কৃষি শুরু করতে পারবে কে? শুরু করতে পারবে যে মানুষ নির্লোভী, যে মানুষ তার পরিবারের জন্য অপ্রয়োজনীয় 10টা আইটেম বাদ দিয়ে, 10টা অহেতুক জিনিস বাদ দিয়ে প্রয়োজনীয় একটা জিনিসের দিকে ঝুঁকবে, বেছে নিতে পারে। এই মানুষটার জন্য আসলে প্রাকৃতিক কৃষি অগ্রসর হতে পারবে। তো আসলে এখানে যারা আসতেছে, মানে চ্যালেঞ্জের জায়গায় হচ্ছে যারা প্রাকৃতিক কৃষি করার জন্য আসতেছে, এই মানুষ যদি কোনো জায়গায় প্রশিক্ষণ নেয়, সেটা আমার কাছ থেকে হোক, আপনার কাছ থেকে হোক, কিংবা পরামর্শ নিতে আসে, আমরা তাকে এক ধরনের অর্থনৈতিক লাভ দেখাচ্ছি কিনা, এটা একটা চ্যালেঞ্জিং জায়গা থাকে। তাকে আমরা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য বলি কিনা, তাকে নির্লোভী হতে বলি কিনা, তাকে প্রাণ প্রকৃতিকে সাথে সে কিভাবে অ্যাডজাস্ট করবে সেটা বলি কিনা। একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি ঢাকা শহরে গাড়ি বাড়িও চাই, আবার এই গ্রামেও থাকতে চাই, গ্রামের একটা সলিড বাতাসও পেতে চাই। এখন তো সলিড বাতাস পৃথিবীর কোথাও পাবেন না, কারণ আমরা যে পরিমাণ রাসায়নিক নির্ভর জীবন যাপন করি, এটা আসলে খুব একটা সম্ভব না। তারপরেও শহরের চেয়ে গ্রামে কিছুটা বেটার আছে, কিছুটা বেটার। তাইলে চ্যালেঞ্জটা হচ্ছে কোথায়?
যে মানুষ আহ, এই কয়েকটা লাইন যে বললাম, যে মানুষটা প্রথমত নির্লোভী হতে হবে, তার প্রয়োজনের বাইরে সে কোনো কিছু তার জীবনে জড়াবেই না, তাদের জন্য আসলে প্রাকৃতিক কৃষির দুয়ারটা একদমই খোলা। আবার এটাও অসম্ভব যে শহরে সকল সুবিধা ভোগ করে আবার প্রাকৃতিক জীবনযাপন, এটা দুইটা কিন্তু একসাথে যায় না। না, একদমই একদমই এইটা হচ্ছে একটার সাথে আরেকটা দ্বন্দ্ব করবেই। এই একটা এক্সাম্পল দেয়, যেমন ধরেন রাসেল ভাই, মানে এই আমার সাথে যে আলাপে যুক্ত আছেন রাসেল ভাই কিন্তু 4-5 বছর আগে এক ধরনের জীবনযাপন চিন্তা করছে, এখন আরেক ধরনের জীবনযাপন করছে। তো ওনার আসলে এই সম্পদ আসলে আপনি কোথায় ইনভেস্ট করবেন, যদি আপনার সম্পদ থেকে থাকে, ইনভেস্টটা কোথায় করবেন এটা খুবই জরুরি। রাসেল ভাই কোথায় ইনভেস্ট করছে এটা যদি আমি পরিষ্কার করে বলি, রাসেল ভাই টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘি এলাকায় 12.5 বিঘা জমির উপরে একটা প্রাকৃতিক ফল বাগান তৈরি করলো। এই যে ফল বাগানটা তৈরি করলো, এটার গত 4 বছরের একটা হিস্ট্রি। এখনো পর্যন্ত এই মানুষটা ব্রেক ইভেন আসে নাই। ব্রেক ইভেন বলতে আমরা যেটা বুঝছি যে আমার লাভও নাই, লসও নাই। এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠান বা এই ফার্মিংটা ভর্তুকি দিয়ে চলতেছে। মানে দেখেন, একটা কমার্শিয়াল ফার্মিং করতে এসে তার কি পরিমাণ নলেজ মানে অর্জন করতে হচ্ছে। তারপর সে এখানে নলেজটা নিলেন, আপনি আপনার কাছে জমি নাই আসলে, তাও আপনি পারবেন না, এগুলো সবগুলো চ্যালেঞ্জে। উপকরণ আছে। তো এই যে ধরেন এই মানুষটা যেখান থেকে পারছে, সে প্রাকৃতিক চাষ পদ্ধতির যে বিভিন্ন ধরনের পদ্ধতি থাকে সেগুলা জ্ঞানগুলা আহরণ করার চেষ্টা করতেছে, এবং সেগুলা বারবার এখানে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে। কিছু জায়গায় ফেল হচ্ছে, কিছু জায়গায় ভালো হচ্ছে। যেখানে ভালো হচ্ছে সেখান থেকে আরো ভালো কিভাবে করা যায় সেই চেষ্টা, যেগুলো ফেল করতেছে এই পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতিতে কিভাবে যাওয়া যায়, এই জার্নির মধ্যেই আছে। অর্থাৎ প্রাকৃতিক কৃষি কেমিক্যাল কৃষির মতো না যে আপনি এইটা দিলেন এটা হয়ে গেল অটো মেশিন, মানে পদ্ধতি অনেকটা মেশিন পদ্ধতির মতো, রাসায়নিক চাষের পদ্ধতি। কিন্তু প্রাকৃতিক কৃষিটা ফ্যাক্টরি কৃষির ঠিক উল্টা দিক। এটা আপনার হচ্ছে জ্ঞান ভিত্তিক কৃষি এবং চর্চা ভিত্তিক কৃষি। তো খুবই চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জিং জায়গা থেকে যে অগ্রসর হওয়ার জন্য অনেকগুলা বাধা বিপত্তি আছে। এবং আপনি দেখেন, আমরা দুইজন আলাপ করতেছিলাম যে আসলে আমরা এই লাইভগুলাতে আমরা আসলে যারা তরুণ, যারা কৃষিতে আসবে, যারা কৃষি নিয়ে কথা বলবে, যারা কৃষি চর্চা করবে, বিশেষ করে প্রাকৃতিক কৃষি, আমরা কৃষি বলতেছি যে প্রাকৃতিক কৃষি চর্চা। তো এটাতে যারা আসবে তাদেরকে আমরা আসলে কি দেব, কি কথাটা বলবো। তো প্রথমত হচ্ছে, একটা মানুষের সলিড সমাধান কোনো জায়গায় নাই। এখনো পর্যন্ত আমরা যে বাস্তব অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো আমরা সবসময় শেয়ার করি, এরকম বেশ কিছু নজির আমার হাতেই আছে। যাই হোক, আমরা এইটুকু অন্তত পক্ষে বুঝলাম যে এটা একটা অনেক দূর অগ্রসর হওয়ার যে জায়গা, সেই জায়গায় অনেকগুলা প্রতিবন্ধকতা আছে, সেগুলা থাকবে সামনে। তারপরও আমরা আস্তে আস্তে হয়তো অগ্রসর হতে পারবো। রাসেল ভাই, আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই প্রাকৃতিক কৃষি চর্চা কি আদৌ সবার জন্য? মানে এইটা একটা কোশ্চেন। কারণ মানে আপনি যদি এখন লাইভে যারা আছেন আমাদের সাথে, আপনারা যদি বলেন যে ভাই আমি প্রাকৃতিক কৃষি চর্চা করব, তো এইটা তো ভাই মানে এরকম না যে আপনি চাইলেই করতে পারবেন, আবার এটা এরকম না আপনি চাইলেই করতে পারবেন না। এইটার অভিজ্ঞতাগুলো আমি রাসেল ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো, আমার নিজের কিছু অভিজ্ঞতা আমরা আপনাকে শেয়ার করবো। রাসেল ভাই, কেউ চাইলে কি আসলে প্রাকৃতিক কৃষি করতে পারবে? এইটা কি সহজ? এইটা আসলে মানে আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার কথা চিন্তা করি, যেমন গত 50 বছর আগে যেমন ছিল, এখন তো বাস্তবতা এমন নাই, তাই না? 50 বছর আগে আমাদের কৃষি নির্ভর অর্থনীতি ছিল, স্বনির্ভর গ্রাম ব্যবস্থা ছিল। হ্যাঁ, নিজের খাদ্য নিজে উৎপাদন করতো, একটা কোনো কিছু প্রয়োজন হলে আরেকজনের কাছ থেকে বিনিময় করে নিত। নিজেদের পুকুরে মাছ ছিল, মুরগি ছিল, গরু ছিল, ছাগল ছিল। আর এখন তো সেই পরিস্থিতি নাই। এখন মানুষ শহরে জীবন যাপন করে, তারা চাকরি করে, দেশি কোম্পানি, বিদেশি কোম্পানি। তো তারপরেও অনেকে মনে করে যে আচ্ছা ঠিক আছে, আমি এগুলো সব ছেড়ে দিব, আমি প্রাকৃতিক কৃষিতে ফিরে যাব। আচ্ছা, এইখানে হচ্ছে চ্যালেঞ্জগুলো আসে আর কি। তখন দেখা যায় যে হয় তার একটা মানে
প্রাকৃতিক কৃষি করার জন্য যে জমি, উপযুক্ত জমির প্রয়োজন সেটা নাই। মানে তার টাকা পয়সা আছে, তার সদিচ্ছা আছে, প্রথমত হচ্ছে জ্ঞান, জ্ঞানটা সে সংগ্রহ করলো বিভিন্ন জায়গা থেকে, এই যে প্র্যাকটিক্যাল না আর কি, ট্রেনিং করে করবে, প্র্যাকটিক্যাল তো করে চর্চা করে মানে সংগ্রহ করতে হবে। তারপরে দেখা গেল যে সে একটা জমি নাই, একটা জমিও ধরেন ম্যানেজ করলো। আচ্ছা, জমি ম্যানেজ করার পরে দেখা যায় প্রাকৃতিক উপাদান যেটা সে জমিতে প্রয়োগ করবে তার অ্যাভেলেবিলিটি নাই। কিসের অ্যাভেলেবিলিটি আছে? রাসায়নিকের। কিন্তু প্রাকৃতিক উপাদান কিন্তু অ্যাভেলেবেল না, যেটা আমরা বিভিন্ন সময় চর্চা করতে যে বাধাগুলোর সম্মুখীন করি। তার মানে হচ্ছে যে আমার শুধু সদিচ্ছা থাকলেই হচ্ছে না, আমার শুধু জ্ঞান থাকলেই হচ্ছে না, আবার উপকরণ আছে, আবার সেই উপকরণের সঠিক ব্যবহার। আবার আজকাল সবচেয়ে আরেকটা বড় ক্রাইসিস যেটা হচ্ছে শ্রমিক। এখন সবাই অটো ড্রাইভার। এখন মানে কৃষির শ্রম যেটা ছিল সেটা এখন মানে টেকনিক্যাল জায়গায় চলে গেছে। কৃষকের যে মূল চিন্তাধারা যে আমি নিজে কৃষি করা, ওইটা তো নাই। এখন তো শ্রম নির্ভর কৃষি, যে শ্রমিকদের উপর নির্ভর করতে হয়, ওই শ্রমিকও এখন নাই। তো তার মানে যে এইখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এইগুলোকে ওভারকাম করে আমাদেরই এক বড় ভাই, উনি প্রাকৃতিক কৃষি করতে ইচ্ছুক। উনি ওই যে কেরানীগঞ্জে শাহাদাত ভাই, হ্যাঁ, ওনার নিজের জায়গা আছে, ওনার নিজের ইচ্ছা আছে, ওনার টাকা পয়সা আছে, উনি চাইলে বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে পারেন। কিন্তু তারপরেও ওনার নানান প্রতিবন্ধকতা, যেমন ওনার আশেপাশে কোথাও দেশি গরু নেই, উনি নিজেও একটা দেশি গরু তুলতে পারছেন না, যেটা আমাদের সবচেয়ে বড় উৎস কৃষি, যে গোবর গোমূত্র এটা লাগবেই, এছাড়া হবে না। কিন্তু এটা অ্যাভেলেবেল না, উনি কিভাবে করবেন? মানে এই জিনিসগুলোকে আসলে ওভারকাম করা, মানে মানে যেমন ধরেন আমাদের এখানে গ্রামীণ পরিবেশ, এখানে অনেকেই দেশি গরু পালে। এটা আমরা গত 3 বছর ধরে আমরা সেখান থেকে সংগ্রহ করে আমরা এই চাহিদা মিটিয়েছি। আমি জানি আমার দেশি গরু লাগবে, কিন্তু আমি চাইলেই দেশি গরু আমার খামারে উঠাতে পারি নাই, কারণ আমার খামারে স্থায়ীভাবে থাকার মতো লোক ছিল না। তার মানে দেশি গরু থাকা অবস্থায় আমি করতে পারছি না, কারণ আমার খামারে 2জন যোগ্য লোক নাই। লোক পাওয়ার পরে এখন আমি 3টা গরু, প্রথম একটা তারপরে 2টা গরু উঠালাম, যে আমাদের নিজস্ব চাহিদা, গোবরের যে চাহিদা সেটা যেন আমরা পূরণ করতে পারি। তো আমার কিন্তু 3 বছর চলে গেছে, 3-3.5 বছর চলে গেছে, তারপরে আমরা এই অবস্থানে আসতে পারছি। তার মানে আমি চাইলেই আসলে সব কিছু আমাদের দ্বারা অ্যারেঞ্জ করা সম্ভব হচ্ছে না। এইটাই হচ্ছে বাস্তবতা আসলে। এইখানে আমি একটু যুক্ত করি রাসেল ভাইয়ের আলাপের সাথে। এই আলাপগুলো আমরা করতেছি কারণ এটা হচ্ছে একদম বাস্তবসম্মত যেই ঘটনাগুলা আমাদের জীবনে ঘটে যাচ্ছে, সেই আলাপগুলাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এর বাইরে কিন্তু কোনো গল্প নাই, এর বাইরে যা হবে তা হবে আপনাদেরকে ভুলভাল কিছু তথ্যপাত্র দেওয়া, ভুল বোঝানোর তথ্য দেওয়া আর কি। দেখেন, টাকা থাকলেই প্রাকৃতিক কৃষি করতে পারবেন না আপনি, এটা কিন্তু ডিসাইডেড হয়ে গেছে। এটা এবং আমাদের অভিজ্ঞতা থেকে হয়েছে। প্রাকৃতিক কৃষি টাকা থাকলেই করতে পারবেন না। দেখেন, আপনার কাছে টাকা আছে কিন্তু নলেজ নাই, তাও কিন্তু আপনি করতে পারবেন না। আপনার কাছে নলেজ আছে কিন্তু টাকা নাই, তাও কিন্তু করতে পারবেন না। এই প্রেক্ষাপটের কারণ আমরা কিন্তু প্রথম আলাপটা প্রেক্ষাপট নিয়ে করছিলাম, যে এই সময়ের যে মানে এখন আমরা যে সময় বসবাস করি সেই প্রেক্ষাপট নিয়ে একবার আলাপ হলো। এখন হচ্ছে আসলে কারা করতে পারবে এটা নিয়ে যে চ্যালেঞ্জগুলো থাকে সেই জায়গায়। তো এটা হচ্ছে একটা যাপন কেন্দ্রিক ব্যাপার। মানে ধরেন, আমি যদি আমাদের দুজনের অর্থনৈতিক অবস্থাকে ব্যালেন্স করে আলাপ করি, সেটা হচ্ছে রাসেল ভাই হচ্ছে ধনী মানুষ, আমি বোঝার স্বার্থে বলছি, আমি ধরেন গরিব মানুষ। তো উনিও কিন্তু প্রাকৃতিক কৃষি করতে পারবে, আমিও প্রাকৃতিক কৃষি করতে পারবো। এটা কিভাবে সম্ভব? এই সম্ভবটা হচ্ছে ওনার যেই সম্পদটা আছে সেই সম্পদটা উনি আসলে কোথায় বিনিয়োগ করছে এটার উপরে ডিপেন্ড করতেছে উনি এটা করতে পারবে কি পারবে না। উনি পারছে, কিভাবে পারছে? যেমন ধরেন, এই মানুষটার জীবনে যতটুকু অর্জন ছিল, অর্থবিত্ত যেটা আমরা বলি, সেই জিনিসটা সে কনভার্ট করছে কিন্তু প্রাকৃতিক খামার নিয়ে, এবং সে এখানে যথেষ্ট সময় দেয়। সে প্রাকৃতিক চাষ পদ্ধতি বোঝার জন্য বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা বিজ্ঞ মানুষ আছে প্রত্যেকেই দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই জিনিসটা বোঝার চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে, রপ্ত করার চেষ্টা করছে, এবং বাস্তবতা সে এখানে ঠেকে 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 আরো এর চেয়ে বেটার কিছু শেখার চেষ্টা করতেছে এবং এখনো শিখতেছে।
আশা করি প্রাকৃতিক কৃষিটা হচ্ছে এমন একটা বিষয় যে সারা জীবন শিখতে হয়। প্রাকৃতিক কৃষির সবসময় হচ্ছে ছাত্র হতে হয়, এটা কোনো উস্তাদ থাকে না। না, কৃষির নলেজের কৃষির হ্যাঁ আরো অন্যান্য ডিপার্টমেন্টগুলো অনেকটা তাই, কিন্তু প্রাকৃতিক কৃষিটা অনেকটা মানে ছাত্র লেভেলের কাজ আর কি। তাহলে উনি পারতেছে, ওনার সমস্ত কিছু উনি এই এই জায়গায় নিয়ে আসতে বিদায় উনি পারতেছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যার টাকা নাই সে পারতেছে। যেমন ধরেন আমি কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ, কিন্তু আমাদের একটা বিপণনের প্ল্যাটফর্ম আছে চাষবাস নামে। তো এই দীর্ঘদিন ধরে আমরা মানুষকে নিরাপদ খাবার যোগান দেওয়ার চেষ্টা করছি নানা জায়গা থেকে, যেখানে নিজে যতটুকু পারছি উৎপাদন করি, আর যে যারা উৎপাদন করে আমি চিনি জানি নির্ভরযোগ্য, তাদের কাছ থেকে আমরা সহযোগিতা নিচ্ছি। এইভাবে এক ধরনের জীবনযাপন করা সম্ভব। তাহলে দেখেন মানে অর্থকেন্দ্রিক আমরা জীবন, একটা মানুষের অর্থটা এখানে ঢেলে, পূর্ণাঙ্গ অর্থটা ঢেলে সেখানে চাষ করতেছে। একটা এক্সাম্পল দেই, 12.5 বিঘা জমিতে এখনো পর্যন্ত, আমি বললাম যে বনস্পতি খামারের 12.5 বিঘা জমিতে এখনো পর্যন্ত ব্রেক ইভেনে এটা আসে নাই। তার মানে বোঝেন এখানে এই শুধু জমি কিনা বাবদ আপনার কত টাকা খরচ হয়েছিল? শুধু জমি কিনা বাবদ 1,20,00,000। আর এই পর্যন্ত এখানে আপনার টোটাল যে অ্যাসেটটা, এটা কত টাকার অ্যাসেট মানে এই কৃষি টোটাল সব মিলে আজ পর্যন্ত? এখানে প্রায় 80 লাখের মতো। না, এই জমি কিনা, জমি টমি সহ টোটাল আজ পর্যন্ত 2 কোটি টাকা। আজ পর্যন্ত বনস্পতি, আপনারা একটা জিনিস মাথায় রাখেন যে বনস্পতি অ্যাগ্রো হচ্ছে একটা প্রাকৃতিক কৃষি চর্চার জায়গা। এখানে আপনি আসবেন, এখানকার প্রত্যেকটা জিনিস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারবেন। আপনি যা শিখতে চান এখান থেকে শিখতে পারবেন। যদি নিজের কোনো জ্ঞান থাকে পরামর্শ দিতে পারবেন। প্রায় 2 কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট অলরেডি হয়েছে। একটু খেয়াল করেন, এটা 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট অলরেডি হয়েছে, তারপরেও কিন্তু এখনো ব্রেক ইভেনে আসে নাই। তাহলে এটাকে আপনি কমার্শিয়ালি এখনো পর্যন্ত সাস্টেইনেবল প্রমাণ করতে পারছেন না, এবং বাস্তবতা এবং বাস্তব একজন চাষি এখানে এই কথাটা বলতেছে। আবার আমিও এই কাছাকাছি জায়গায় একমত, কিছু জায়গায় দ্বিমত। যেমন ধরেন এই প্রাকৃতিক কৃষি কিন্তু শুধুমাত্র টাকা কেন্দ্রিক কৃষি না, এটা একটা যাপন কেন্দ্রিক কৃষি। আপনার আশেপাশে যা লতা পাতা আছে সেটা যদি আপনি চিনেন, সেটা দিয়ে অনেক কিছু করতে পারবেন, ইভেন একটা খাবারও হইতে পারে। তো ওই জায়গায়ও কিন্তু আপনার এই যুক্ততা থাকতে হবে। সো এইটা মানে ফিক্সড কোনো চর্চার জায়গা না যে আপনার টাকা থাকলে করতে পারবেন এরকম না, আবার টাকা না থাকলেও যে আপনি এটা করতে পারবেন না, একদমই এরকম না। আরো কিছু যোগ করবেন হয়তো। যে একজন যে গ্রামের কৃষক, হ্যাঁ, ধরেন তার 1 বিঘা 1/2 বিঘা জমি আছে, হ্যাঁ, সে কিন্তু চাইলে খুব সহজেই এটা করতে পারে, এবং তার কাছে এটা একেবারেই এক্সপেন্সিভ কোনো ব্যাপার না। সে নিজে শ্রম দিবে, তার নিজের ধরেন 1টা বা 2টা গরু আছে, তার নিজের জায়গায় সে চাষাবাদ করে তার পারিবারিক চাহিদা পূরণ করবে, কোনো খরচ নেই। ওকে, ফাইন। একটা আলাপ এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি নিজের খাবার নিজে উৎপাদন করবেন, নিজে খাবেন। এইটুকু পর্যন্ত এখনো পর্যন্ত এটা একদম পার্মানেন্ট ঠিক আছে, এইটুকু আপনার ঠিক আছে। এর বাইরে যখন আলাপ করবেন তখন আপনাকে অনেক বিষয় এখানে মিলাইতে হবে। তো আমরা যদি এই জায়গায় বলি যে সেটা যদি কমার্শিয়াল ফার্মিং হয়, কমার্শিয়াল ফার্মিং কিন্তু একটা মডেল এখানে চেষ্টা করা হচ্ছে যে কমার্শিয়ালি প্রাকৃতিক কৃষি সম্ভব কিনা, এইটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এটা নিয়ে আমরা কিন্তু আলাপ করতে বসছি যে বাণিজ্যিকভাবে প্রাকৃতিক কৃষি চর্চা করে একটা ইনভেস্টর, একজন উদ্যোক্তা এই জগতে টিকতে পারবে কিনা। রাসেল ভাই তার কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করবে। রাসেল ভাই কেন এখানে ফোকাসড? রাসেল ভাই ফোকাসড হতে সে আসলে এখানে 2 কোটি টাকা খরচ করছে, এখনো পর্যন্ত সে অপরাজিত, মানে খরচ করেই যাচ্ছে। তার সামনে আরো কত খরচ করতে হবে, সেই আউটপুটটা কিভাবে আসতেছে, এইটার একটা ছোট্ট উদাহরণ কিন্তু আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে বুঝতে পারবো। রাসেল ভাই এটা নিয়ে আরেকটু আমাদেরকে ডিটেল করেন যে আদৌ এটা কি পর্যায়ে আছে এখন। না, আসলে মানে কমার্শিয়ালি সার্ভাইভ করার জন্য অনেক কিছুই জড়িত। যেমন ধরেন আপনার প্রথম হচ্ছে ফলন, যে ব্যাপারে আমরা মোটামুটি আশাবাদী, এবং ভালো ফলন হওয়া সম্ভব প্রাকৃতিক কৃষি চর্চার মাধ্যমে সম্ভব। ভালো, আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক কৃষিতে ফলানো সম্ভব, এটা প্রুভেন, এটা প্রমাণিত। মানে আমরা
এই রাসেল ভাইয়ের অভিজ্ঞতাগুলো শুনতেছি, মানে 4 বছর, আমাদের আরো নানা ধরনের অভিজ্ঞতা আছে। গত 4 বছর ধরে তার যে চর্চা, সেই চর্চা থেকে আমরা একটা ডিসিশন আসতে পারছি রাসেল ভাই, সেটা হলে উৎপাদন পসিবল, হ্যাঁ, এটা ভালো কোয়ালিটি প্রোডাক্টই উৎপাদন করা সম্ভব। কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপাদন করা সম্ভব। আর এখানে সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মার্কেটিং, কাস্টমার। কাস্টমার হচ্ছে, এটা শুনলে অনেকেই বলে, আমার সাথে এই পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে, ভাই আপনারা এত ভালো প্রোডাক্ট করেন, এত নির্ভেজাল, এত নিরাপদ, তাতে আপনাদের খুব সেল, মানে আপনাদের তো জিনিস করে থাকে না, মানে খুব সেল হয়ে যায়, মানে মানুষ মনে করে এর অনেক চাহিদা, এটা হওয়া মাত্রই মানুষ গাছ থেকে ছিঁড়ে নেওয়ার জন্য বসে থাকে। ব্যাপারটা আসলে এরকম না। এবং অনেক বড় বড় আমাদের যারা প্রাকৃতিক কৃষি চর্চা বলেন অথবা এগুলো নিয়ে যারা কথা বলেন, নিরাপদ খাদ্য নিয়ে, এরা সভা সেমিনারে অনেক কথা বলতেছে, কিন্তু আমি দেখি না এরা কেউ এই ধরনের খাদ্য কিনে খায়। হ্যাঁ, এটা বাস্তবতা। তো তার মানে যতটা আসলে গর্জে ততটা বর্ষে না। আচ্ছা, মনে হয় যেন অনেক সেল হয়ে যায়, মানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে, এরকম না। এর কিছু কারণ আছে, হইতে পারে সেটা ইকোনমিক, আবার হইতে পারে যে তার কিছু বোঝার অজ্ঞতা। তবে যারা আসলে এগুলো নিয়ে খুব বেশি কথা বলে না কিন্তু নিরাপদ খাদ্যের খোঁজ করে, এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু আবার অনেক। এটা ডে বাই ডে আমরা হয়তো তাদের কাছে, অনেকের কাছে পৌঁছাতে পেরেছি, অনেকের কাছে পৌঁছাতে পারিনি, এটা একটা ব্যাপার। তার মানে এখানে সেলটা এরকম না যে ম্যাজিকের মতো, যে আমরা উৎপাদন করলাম আর খুব সেল হয়ে গেল, এইটা একটা প্রতিবন্ধকতা। আরেকটা হচ্ছে যে সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন হচ্ছে আরেকটা প্রবলেম, যেখানে আমাদের পণ্যটা আমরা কিভাবে কাস্টমারের কাছে পৌঁছায় দিব, এইটা যতটা কস্ট মিনিমাইজ করা যাবে ততটাই সহজলভ্য হবে প্রোডাক্টটা। কিন্তু কস্ট মিনিমাইজটা কিভাবে করবেন আপনার? মানে আপনি তো গত 4 বছর ধরে কাজ করে এখনো ব্রেক ইভেন আসতে পারেন, মানে রিয়েলিটি যেটা, তাহলে আপনি আসলে আর কতটুকু সাবসিডি দিলে এটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসতে পারে? আচ্ছা, মানে এইটা একটা কোশ্চেন আছে আর কি আমার। এটা মানুষের কাছে ক্রয় ক্ষমতার মধ্যে যাওয়ার যে ব্যাপারটা আসলে হয়েছে কি, মানে এখানে লেবার এনগেজমেন্ট এত বেশি, একদম লেবার এনগেজমেন্ট, উপকরণ, এর মূল্য, এগুলো ম্যানেজ করা এবং এগুলোকে প্রস্তুত করা। আপনার একটা খাবার যদি আমরা জমিতে দিতে যাই, সেটা 2 থেকে 3 মাস আগের থেকে প্রসেস শুরু করতে হয়। তার মানে কি শিডিউল খাবার দিতে যাই 3 মাস আগের থেকে সেটাকে তৈরি করার প্রসেস যেতে হয়। আচ্ছা, তো যার কারণে এই কস্টটা অনেক বেড়ে যায়। এটা হচ্ছে এক ধরনের কস্ট। ধরেন এই কস্ট দিতে অনেকেই ইচ্ছুক, সমস্যা নেই, কিন্তু প্রবলেম হয়ে যায় যে সাপ্লাই চেনের জন্য, যেমন তার কাছে পৌঁছাইতে ডেলিভারি কস্ট, তারপরে প্রোডাক্টটা আমি কত দ্রুত তার কাছে পৌঁছাতে পারতেছি, এইটা আরেকটা প্রবলেম, যার কারণে এই কাজটা আগায় নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। আমি আপনার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে আমি তো বহু বছর ধরে উৎপাদন বিপণন এই দুইটার সমান তালে কাজ করার চেষ্টা করছি। মাঝখানে একটা জায়গা আপনাদের কাছে যে পৌঁছাই আমরা, মানে যারা ভোক্তা আপনাদের কাছে যে পৌঁছায়, এটার মাধ্যম তো আমাদের কাছে কয়েকটা আছে। একটা হচ্ছে, দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা ধরি, একটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে, অর্থাৎ এটা থার্ড পার্টি বলা যায়, সেকেন্ড পার্টি বলা যায়। আরেকটা হচ্ছে আমরা নিজেরা আপনাদের কাছে হোম ডেলিভারি করব বা আপনাদের বাসায় দিয়ে আসবো। আচ্ছা, আমি এই আলাপটা আরেকটু কন্টিনিউ করি। সেটা হচ্ছে আমরা যে জায়গায় আমরা সংকটে পড়ি বিপণনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আসলে একটা বড় টাকা আপনারাই দিচ্ছেন, সেটা কাস্টমার বা ভোক্তারাই দিচ্ছেন, সেটা হচ্ছে কুরিয়ারকে দিচ্ছেন বা ডেলিভারি চেইনে দিচ্ছেন। ডেলিভারি চেইনে কিন্তু আমরা এখনো কিছু কিছু জায়গায় ভর্তুকি দেই, এবং এই কুরিয়ারে আপনারা যে টাকা দিচ্ছেন সেখানে আমরা ধরেন এখানে আমাদের একটা টাকাও প্রফিট নাই, মানে যারা উৎপাদন করে, যারা বিপণন করে তাদের। তারপরও এই চ্যালেঞ্জটা আমাদের জন্য এবং আপনাদের জন্য খুবই অস্বস্তিকর এবং খুবই বাস্তবিক, যে এই চ্যালেঞ্জটা কিন্তু আমরা করতে পারছি না। যে কারণে রাসেল ভাই যখন আলাপ করছে যে সাপ্লাই চেইনটা ধরেন বড় প্রতিষ্ঠান যখন একটা সাপ্লাই চেইনের মধ্যে দিয়ে কাজগুলা করে, তখন এক ধরনের, আমরা তো খুব ছোট স্কেলে কাজ করি, কারণ প্রাকৃতিক ফসল এখনো পর্যন্ত অনেক মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অনেক মানুষ ইচ্ছা থাকলেও এটা নানা কারণে নিতে পারছে না,
তো এগুলোর অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। মূল চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে কস্ট, যে আপনি যখন ক্যালকুলেশন করতে বসবেন যে চাষবাস থেকে, বনস্পতি থেকে বা অন্য আরেকটা প্রতিষ্ঠান থেকে যখনই কোনো জিনিস কিনে খাবেন, আপনি আমাকে দিচ্ছেন হচ্ছে 10 টাকা, কিন্তু এর বাইরে আরো 5 টাকা কিন্তু আপনার কুরিয়ার সার্ভিস চলে যাচ্ছে। আবার কুরিয়ারে যদি আপনি নিজে আনতে যান তখন কিন্তু আরো এইটার সাথে আপনার রিক্সা ভাড়া যোগ হচ্ছে 100 টাকা। তার মানে হচ্ছে এই জিনিসটা অটোমেটিক এটার দাম বেড়ে যাবে। এগুলো হচ্ছে মানে বাণিজ্যিকভাবে এটা সাস্টেন করার জন্য একটা প্রতিবন্ধকতা বড় ধরনের। যেমন ধরেন আমরা আসলে যত টাকা দেখা যায় প্রফিট করি একটা প্রোডাক্ট ভোক্তার কাছে পৌঁছে যায়, তার চাইতে বেশি টাকা আমাদেরকে কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিচ্ছে। তার মানে এখানে আসলে মানে এই জন্য আমাদের প্রফিটটাও আসলে আমরা ওইভাবে করতে পারি না, যে দেখা যায় এত টাকার একটা পণ্য সে হয়তো ওই কিনে যেটা খাবে এটাও তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এখানে এই যে এটার আলাপটা হচ্ছে এরকম যে আপনারা আমাদেরকে যতই ভালোবাসেন না কেন, তারপরে কিছু চ্যালেঞ্জ আপনাদের কাছে থাকে, আমাদের কাছেও কিছু চ্যালেঞ্জ থাকে। যে এই টাকাটা একটা মিডলম্যান নিয়ে যাচ্ছে, এই মিডলম্যান কিন্তু আবার ফাও নিয়ে যাচ্ছে এরকম না, সে কিন্তু একটা সেবা দিয়েই নিয়ে যাচ্ছে। তো আসলে এটা খুবই চ্যালেঞ্জিং জায়গায় আছে। হ্যাঁ, এবং আপনারা এরপরও এটার সাথে যুক্ত আছেন এবং এই কাজ ভালোবাসেন, এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আমরাও আপনাদের সাথে সহযোগী হিসেবে, ভাই বন্ধু হিসেবে আপনাদের সাথে এই কাজটার সাথে যুক্ত আছি। আমরা আসলে এটা খুবই খুবই চ্যালেঞ্জিং জায়গা। তো সবাই সহযোগিতা একজন আরেকজনকে করছি বিধায় আমরা এখনো পর্যন্ত আপনাদের জন্য খাবার উৎপাদন করি, আপনাদের কাছে খাবার পাঠাই, সামনে আরো বেশি বেশি পরিমাণ পাঠাতে পারবো নিশ্চয়ই এটা। তো আমরা আরেকটি আলাপ দিয়েই আজকের লাইভটা শেষ করব। সেটা হচ্ছে আসলে আমাদের এটা বাণিজ্যিকভাবে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, আমরা দুইটা আলাপ করব। একটা হচ্ছে বাণিজ্যিকভাবে চ্যালেঞ্জগুলোও থাকবে, এবং যে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা কোনো চ্যালেঞ্জ নাই, এবং যেটা এমন কোনো মহৎ গুরুত্বপূর্ণ কাজ নাই যেটাতে কোনো সম্ভাবনা নাই। আমরা এটা বিশ্বাস করি যে এটাতে সবই পসিবল, কিন্তু আসলে এটা কিভাবে পসিবল সেই বিষয়গুলো আমরা আজকে এই শেষ অংশটুকু আলাপ করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাসেল ভাই, এটার আসলে বাণিজ্যিক সম্ভাবনাটা কিরকম হতে পারে এবং চ্যালেঞ্জগুলো কি হতে পারে, আমরা কিভাবে এখান থেকে উত্তরণ হতে পারি? সম্ভাবনা তো অবশ্যই আছে, কারণ যাদের কাছে আমরা এখনো পৌঁছাইতে পারি নাই তাদের কাছে আমরা অনেকের কাছেই জানতে পারি যে আসলে তারাই খাবার পাচ্ছেন না, নিরাপদ খাবার পাচ্ছেন না। সেটা হতে পারে প্রোটিন, মাছ, মাংস, মুরগি, এই ধরনের, হতে পারে শাকসবজি যেটা সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা, হতে পারে নিরাপদ ফল। তো তারা যখন এটা শোনেন না অবাক হন যে আমরা তো পাই না। হ্যাঁ, এরকম একটা জায়গা আছে। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অনেক বড় একটা জনসংখ্যা, আমাদের অনেক বিশাল বড় জনসংখ্যা, এদের মধ্যে সচেতনতার খুবই অভাব। আমরা অনেকে বলতে চাই যে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, কিন্তু যে খাদ্যের যে পুষ্টিমান যে ব্যাপারটা, এই ব্যাপারে কিন্তু আমরা অলমোস্ট জিরো। আচ্ছা, হ্যাঁ, তো এই যে সচেতনতার জায়গা, এটা যদি বাড়ে, মানুষ যদি, এটা কে করবে? এটা তো আসলে প্রথমত হচ্ছে নিজের দায় আছে, ভোক্তার নিজের দায় আছে যে আমার স্বাস্থ্য আমি কিভাবে রক্ষা করব। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের একটা দায় আছে, যে রাষ্ট্র জনগণকে কিভাবে তার স্বাস্থ্য সচেতনতা শিখাবে, সে কিভাবে এখান থেকে মানে সঠিকভাবে তার পুষ্টিমান নির্ধারণ করবে এবং সেটা গ্রহণ করার তার জন্য উপযুক্ততা তৈরি করবে। যেমন ধরেন এই কৃষি চর্চা করতে এসে আমরা নানান ধরনের জটিলতায় পড়ি। সরকারের যদি সেক্ষেত্রে কোনো পদক্ষেপ থাকে যে না এদের আমরা সাপোর্ট দিব, যেমন রাসায়নিক কৃষিতে দেওয়া হয়, এ ধরনের যদি কোনো সহযোগিতা থেকে থাকে, তাহলে এটা কিন্তু আমাদের এই বাণিজ্যিকভাবে এগিয়ে যাওয়ার পথে একটা ভালো সম্ভাবনা তৈরি করবে। তো এই জিনিসগুলাই আসলে আমাদের ঘুরে ফিরে এই কথাগুলাই আসে, যে আমাদের নিজেদের সচেতনতা, আমাদের ভোক্তার সচেতনতা, সরকারি পর্যায়ে কিছু যদি ইতিবাচক পদক্ষেপ নেওয়া যায় তাহলেই সম্ভব। এছাড়া মানে আর কিভাবে সম্ভব? না, ঠিকই বলছেন। আমি আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম যে সরকারি পর্যায়ে আমরা এই আলাপগুলা কিভাবে জানাইতে পারি। মানে আমি তো এটা আপনাকে বলতে পারবো না যে এই জায়গা থেকে আমাদের
যেটুকু সুযোগ আছে আমরা দুইজনের সিদ্ধান্ত নিচ্ছি যে না আমরা আমাদের যারা এই জগতের মানুষ, এই জগতের ভোক্তা, তারা যদি আমাদের সাথে যুক্ত হয়, তারা যদি আমাদেরকে কোনো পরামর্শ দেয় তাহলে ভালো, না হলে আমরা আমাদের এই আলাপ, এই ডাকডোল আমরা পিটাতেই থাকবো। দেখেন, প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের যে কাজগুলা, সেটা সরকারের মাধ্যমে যেটা হয়, যে আপনার নিরাপদ খাবারের প্রধান দায়িত্ব কিন্তু আপনার সরকারের, এটাতে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু আমাদের সবচেয়ে বড় মুশকিল হলো আমাদের সরকারের লোক যারা আছে তারাই তো নিরাপদ খাবার খাইতে পারে না। কারণটা কোথায়? কারণটা হচ্ছে আসলে কেউ তো উৎপাদন করে না, সবাই বসে থাকে কখন আল্লাহ তাদেরকে প্রাকৃতিক খাবার এনে খাওয়াবে। এটা ভাই করে না, আল্লাহ কোথাও বলে দেয় না। মানে আপনার যে দায়িত্ব, আপনি আসলে কৃষির আধুনিক কৃষির নাম দিয়ে আপনি আসলে আমাদের যে লোকাল ভ্যারাইটির যে জাত সেগুলো বিলুপ্ত করাইছেন। আপনি আধুনিক কৃষিতে মানুষকে খাওয়াইতে পারবেন এই সেই নানা গপ্প করছেন। আমরাও ধরেন আপনার কথাগুলো শুনতেছি না যে তা না। আপনি এখন বলতে পারবেন যে আপনার লোকাল ভ্যারাইটির বীজ আপনি আগামী 10 বছর চেষ্টা করলেও ফিরে আনতে পারবেন না। কারণ আপনি আসলে উন্নয়নটাকে এমনভাবে বোঝেন যে শুধু আপনিই বোঝেন উন্নয়ন, মানে দালান কোঠা টাইপের যে উন্নয়ন হয় না, অনেকটা এরকম টাইপেরই। আপনার কাছে হাইব্রিড বীজ দিয়ে আপনি সবাইকে খাওয়াইতে পারবেন, এটা আপনার ধারণা। কিন্তু আপনি কি বলতে পারবেন বাংলাদেশের সকল মানুষ এখনো পর্যন্ত কেমিক্যালের খাবার খেয়ে ভালো আছে, সবাই প্রতিবেলায় খাবার খাইতে পারে? বলতে পারবেন না। কারণটা কোথায় জানেন? কারণটা হচ্ছে যেটা অমর্ত্য সেনের যে গবেষণা, সেইখান থেকেও আমরা যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে আসলে ডিস্ট্রিবিউশনটা। মানে আপনার কাছে যা আছে, যে একটা সরকারের যা করার সুযোগ আছে, সেই জায়গায় তো আপনি ফোকাস করতে হবে। দেখেন, নিরাপদ খাবার যেহেতু সরকার প্রদান খাইতে পারে কিনা আমার একটা প্রশ্ন আছে। আমি তো অনেক দূরের কথা। মানে আমরা যদি বলি যে গভর্নমেন্ট এই বাংলাদেশের মানুষকে খাবার খাওয়াবে, ঠিক আছে, গভর্নমেন্ট নিজেই তো খাইতে পারে বলে আমার বিশ্বাস নাই, তো আপনাকে আমাকে কোথায় খাওয়াবে? হ্যাঁ, তাহলে আমরা নিজেরা যে চেষ্টাটা করতেছি, এটা করে করে হয়তো কিছু দূর আমরা নিরাপদ খাবারের যোগান করতে পারছি। তাহলে সরকারের আসলে এখানে কি করণীয় থাকতে পারে? সরকার কৃষিতে ব্যাপক আকারে একটা ভর্তুকি দেয়, সেটা আমরা সবাই জানি। যারা একটু কৃষি নিয়ে বোঝাপড়া করি, যারা একটু কৃষি নিয়ে আলাপ আলোচনা করি, আমরা কম বেশি সবাই নানা তথ্য উপাত্ত থেকে পাই যে গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার বাংলাদেশের কৃষির জন্য, কৃষকের জন্য নানা ধরনের ভর্তুকি দেয়। কিন্তু আপনি দেখেন এর কত পার্সেন্ট ভর্তুকি প্রাকৃতিক কৃষি চর্চার জন্য, যারা প্রাকৃতিক কৃষক আছে। ও, আমার আরেকটা কথা মনে পড়তেছিল যে গভর্নমেন্ট, নতুন সরকার যে বলছে যে কৃষি কার্ড দিচ্ছে, খুব ভালো। আমার একটা বোঝার আবদার হচ্ছে যে প্রাকৃতিক কৃষি একটা কার্ড করে দিয়েন। মানে শুধু কৃষি, মানে কৃষকদেরকে আপনি কার্ড দিবেন, ভালো বুঝলাম। কিন্তু যারা আমাকে যদি, রাসেলকে যদি আপনি কৃষি কার্ড দেন, রাসেল নেবে না। কেন নেবে না জানেন? ওই কৃষি কার্ড আপনি কি দেবেন? আপনি রাসায়নিক সারের ফেসিলিটি দেবেন, হাইব্রিড জিএমও বীজ দেবেন, এনজিওর কনসেপ্ট দিবেন, এই তো। এর বাইরে তো আর কিছু দিতে পারবেন না, কারণ আপনার তো নাই। আপনি নলেজও দিতে পারবেন না, যেটা ফ্রিতে দিতে পারেন, খুব কম টাকায় দিতে পারেন, সেটাও আপনি দিতে পারবেন না। তাহলে আপনি প্রাকৃতিক কৃষির জন্য কি করবেন? অর্থাৎ আপনি দেখেন, এই মানে 60-এর দশকের পর থেকে এখন যে আধুনিক কৃষিটা চলতেছে, যেটা আমাদের জীবন, প্রাণ, প্রকৃতি সবগুলাকে ম্যাসাকার করে দিচ্ছে, সেটাকে আপনি আরো বেশি প্রমোট করার জন্য, আরো বেশি সার বিষ এখানে ঢুকানোর জন্য আরো বেশি প্রণোদনা দিবেন, এইটুকুই আপনার যদি প্ল্যান থাকে, তাহলে ভাই আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা এটা চাই না। মানে আমরা চাই যে আপনি আমাদেরকে বলেন যে আমাদের কি লাগবে, তখন আমরা বলবো যে আমি প্রথমত চাই আপনি নিরাপদ খাবার খান, আপনার বাচ্চা ভালো থাকুক, আপনি নিজে ভালো থাকেন। তো আপনার জন্য নিরাপদ খাবারটা যে উৎপাদন করবে, সে যেন একটা কার্ড পায়, সে কার্ডের নাম হবে প্রাকৃতিক কৃষক কার্ড। সেটা কি আপনি দিতে পারবেন কিনা বলেন? মানে আমরা ধরেন সংখ্যায় লঘু, আমরা খুব অল্প মানুষ বাংলাদেশে এই কাজটা করি, কিন্তু এটাতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কৃষি কার্ড দেবেন, আমরা নেব না। প্রাকৃতিক কৃষক কার্ড দেবেন, আমরা নেব। এবং প্রাকৃতিক কৃষক কার্ডের জন্য যদি আমাদের কোনো ধরনের সহযোগিতা গভর্নমেন্ট চায়, আমরা উইলিংলি প্রাকৃতিক কৃষক সংঘ গভর্নমেন্টের সাথে এটা নিয়ে কাজ করব, কোনো অসুবিধা নাই। মানে এটা ছোট মুখে বড় কথা বলা না, এটা হচ্ছে আমাদের রাইট। আমাদের রাইট আছে, যেহেতু আমরা সরকারকে নানা ধরনের সহযোগিতা করছি, উৎপাদন করে
ট্যাক্স দিয়ে আমাদের কাছ থেকে সরকার টাকা পায়, তা আমরা আমাদের কথা বলবোই। তো আশা করি এই আলাপগুলা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতাটা চাই এভাবে যে নিরাপদ খাবার আপনারা কিভাবে পাবেন সেই ধরনের নলেজ আপনাদের যদি থাকে সেটা দিবেন। কৃষির জ্ঞান থাকলে প্রাকৃতিক কৃষি বলতে প্রাকৃতিক কৃষির জ্ঞানই দিতে হবে, অন্য জ্ঞান আমি নিব না, দরকার নাই এটা জ্ঞান, এই জ্ঞান আমাদের, সেই জ্ঞানটা আমাদের দিবেন, সেই সহযোগিতাটা আমাদের করবেন। বাংলাদেশে যারা নিরাপদ খাবার উৎপাদন করে, আমরা দুইজন বাদে আরো অসংখ্য মানুষ আছে, এদের কাছ থেকে আপনারা নিরাপদ খাবার কিনে খাবেন যাতে করে ওরা টিকে থাকতে পারে। শেষ পর্যন্ত বিষয়টা কি, আপনি খাবার কেন আপনার জন্য নিরাপদ হইতে হবে, খাবার কেন প্রাকৃতিকভাবে উৎপাদিত হইতে হবে। একটা হচ্ছে উৎপাদনের প্রক্রিয়ায় যদি মাটিকে আপনি বিষাক্ত করেন, আপনার জন্য নিরাপদ খাবার মাটি উৎপাদন করে দেবে না, মাটি যে গাছকে খাওয়ায়, তো গাছ যে ফসল দেবে সেই ফসল যেন আপনার খাওয়ার পরে আপনাকে হসপিটালে দৌড়ে যেতে না হয়, সেজন্যই আপনি আসলে ওই কৃষককে সাপোর্ট দিবেন যাতে করে এই কৃষক আপনার জন্য ভাবতে পারে। যদি কৃষকেই না টিকে তাহলে আপনি খাবারটা কোত্থেকে পাবেন, আপনাকে খাওয়াই তো ভাই কৃষক, তাহলে এই কৃষকের কোনো সংকট আছে কিনা এইটা কিন্তু আমাদের সবারই বুঝতে হবে। না হলে দেখেন আপনারা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা আমি একটু বলে শেষ করব, সেটা হচ্ছে অনেকেই কমপ্লেন করে যে আমি প্রাকৃতিক খাবারের দাম দিয়ে কেমিক্যাল খাবার পাইলাম, ভেজাল খাবার পাইলাম, এটা খুবই কমন একটা সমস্যা। সো এটা থেকে বাঁচার উপায় কি, আসলে এই মানুষটা যারা প্রাকৃতিক খাবার নিয়ে কাজ করে এদের আমার যতটুকু ধারণা প্রায়, বলতেছি না যে 100%, প্রায় মানুষই কিন্তু চায় যে সে আসলে সবচেয়ে ভালো মানের খাবারটা আপনাকে দেওয়ার জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের এখানেও কিন্তু দর কষাকষি এসে অনেক ধরনের যন্ত্রণা আছে বাজারে অবস্থা, মানে আমরা বলি যে এটা কি কারণ বাজারের অর্গানিক নাকি রিয়েলি মাঠের অর্গানিক। সো এই জায়গায় আমাদেরকে একটু ভাবতে হবে যে কৃষকরা যদি টিকে না থাকে আমাদেরকে কেউ খাবার দিবে না। আর আপনাকে যদি প্রাকৃতিক খাবার খেতে হয় কৃষকদের সহযোগিতা করতে হবে, কৃষকদেরও দায়িত্ব নিতে হবে যে এই আমাদের এই ভাই বন্ধু এদের জন্য আমরা উৎপাদন করব, সবাইকে উইন উইন সিচুয়েশনে থাকতে হবে। তাহলে আপনাকে অন্ততপক্ষে মাসে বছরে যুগের মধ্যে হসপিটালে গিয়ে শুয়ে থাকতে হবে না। আমরা নিজেরাও কিন্তু এই হসপিটালে না গিয়ে দীর্ঘদিন ধরে ভালো জীবন যাপন করছি, খুবই সুন্দর জীবন যাপন আমাদের চলছে আপনাদের সহযোগিতায়। দর্শকদের কিছু আলাপ আছে। আচ্ছা, এখানে বেশ কিছু কমেন্ট আসছে, আমরা আশা করতেছিলাম যে আপনাদের কাছ থেকে কিছু কমেন্ট আমরা পাবো। ভাই একটু দেরি করে ফেলেছি, নোটিশ পরে দেখতে পেরেছি, ধন্যবাদ ভাই, তারপরে যুক্ত হয়েছেন। আমরা কিন্তু এগুলা নিয়মিত করব, অর্থাৎ আমরা যদি নিয়মিত আলাপ না করি আপনাদের সাথে আমাদের এই মানে গুড রিলেশনটা থাকবে না। আমরা চাই যে আরো ভালো সম্পর্ক হোক, কারণ আপনার খাবারটা আমি উৎপাদন করে দেব আর আমার উৎপাদিত খাবার আপনি কিনে খাবেন, তাইলে আমরা তো এই ভাই বোনের সম্পর্ক, বন্ধুর সম্পর্ক, আত্মীয় স্বজন, মানে এইটা হচ্ছে আত্মার সম্পর্ক হবে আপনাদের সাথে আমার। হ্যাঁ, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। রাসেল ভাই আপনার কথা ঠিকঠাক শুনতে পাই নাই, আপনি কথাগুলো আবার বলবেন পরবর্তীতে। আমাদের একটু লিমিটেশন ছিল, বিশেষ করে আমার মোবাইল ফোনটা, আমি খুব দুর্বল মানুষ অর্থনৈতিকভাবে, আমার ফোনটা দুর্বল, এজন্য খুব কাছে থেকে আমি জোরে জোরে চিল্লে বলতেছি, বিদায় শুনছে আপনারটা একটু কম শোনা গেছে। বনস্পতির পেজে ওখানে, হ্যাঁ বনস্পতির পেজও আমি এই লিংকটা দিয়ে দেব যাতে আপনারা কথাগুলো আশা করি ভালো করে শুনতে পারবেন। ইয়াসমিন জুনিয়াপা কি বলছে, জুনিয়াপা বলছে ইচ্ছে স্বপ্ন আর জীবনের বাস্তবতা কোনোভাবেই মেলবন্ধন করা সম্ভব হচ্ছে না, কিন্তু দেখেন শুনেন এবং জানতে তো ভালো লাগে। সবসময় সঙ্গে আছে ইসলাম ভাই, ভালো থাকবেন, সবসময় শুভকামনা। আপা আপনি দীর্ঘক্ষণ শুনছেন, আমি দেখছি খুব ভালো লাগতেছে আপা। আপনারা আমাদের মানে আমরা আসলে কি, আমরা এটা কেন করছি, আমরা এটা করছি আসলে আপনাদের সাথে আমাদের আলাপ সালাপ ইদানিং কম হয়, বিশেষ করে আমার সাথে, মানে আমার এত ব্যস্ততা থাকে কম হয়। যদি আপনারা এই ধরনের কাজগুলো, আমরা অল্প সময়ের মধ্যে অনেকের সাথে যোগাযোগ করার একটা সুযোগ আছে, এবং আপনারা আমাদেরকে নানা ধরনের, আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে এই লাইভে বলবেন যাতে আরো 10 জন জানে, আমি যাতে এই অভিযোগগুলো নিজেও কাটাই উঠতে পারি, আমার ভুলগুলো আমি নিজে শুধরাইতে পারি। আমি সবসময় সংশোধন করার মানুষ। নিরাপদ কৃষি করে কি জীবন চালানো সম্ভব? আচ্ছা, শাহানা চৌধুরী আপা আমাদের কাছ থেকে চাষবাস থেকে নানা সময়
ফসল, প্রাকৃতিক নিরাপদ খাবার নিয়ে থাকেন। এটা আমাদের আলোচনার টপিক ছিল এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ ছিল আপা, আপনি হয়তো মিস করছেন, তবে এই লাইভটা যখন আমি পরে ডান করে দেব তখন আবার শুনতে পারবেন। তারপরও একটু বলি আপা, সেটা হচ্ছে খুব অল্প সময়ে যে আমরা দুজন আলাপ করছিলাম, এই আলাপটা আসলে আপনাদেরকে জানানোর জন্য। এইগুলা কিন্তু আমরা 4 বছর ধরে রাতের পর রাত, দিনের পর দিন আলাপ করতেছি যে আসলে প্রত্যেকটা জিনিসের সমাধান কিভাবে আমরা করব। আমরা শিখছি, আমরা চেষ্টা করছি, আশা করি এগুলার সমাধান হবে। নিরাপদ কৃষি করে জীবন চালানো সম্ভব, কিন্তু আসলে জীবনটা আপনি কিভাবে চালাবেন সেটার উপরে ডিপেন্ড করতেছে, দৃষ্টিভঙ্গির উপরে। যেমন আপা আমার পক্ষে সম্ভব। এখন আমি যদি বলি যে ভাই আমার ঢাকায় গাড়ি থাকতে হবে, ঢাকায় বাড়ি থাকতে হবে, তো এটা নিরাপদ কৃষি করে জীবন যাপন করা সম্ভব না। আমি হচ্ছে এমন একটা টাইপের মানুষ যে আজকে ধরেন লবণ দিয়ে ভাত খাইতে হবে, আমি লবণ দিয়ে ভাত খাইতে রাজি আছি। মানে আমার পরিবারের মেম্বারও এরকম সম্ভব। তাহলে কার জন্য সম্ভব? আমাদের জন্য সম্ভব। হ্যাঁ, আমি বলছি না যে আপনার জন্য সম্ভব না। যেমন ধরেন আমি আর একটা বড় এক্সাম্পল দিছিলাম যে অর্থ থাকার পরে এটা সম্ভব, অর্থ না থাকার পরও এটা সম্ভব। অর্থ নাই বলতে আমি বুঝাচ্ছি যে আমি একেবারে শূন্য এরকম না, আমার পকেটে কিছু টাকা পয়সা থাকে, একদম থাকে না যে তা না। কিন্তু ওই যে ধরেন ঢাকায় যদি আমাকে এখন বসবাস করতে বলেন, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ ওই পরিমাণ টাকা আমি ইনকাম করতে পারি না। সো এটা ধরেন রাসেল ভাইয়ের অর্থ আছে বিদায় রাসেল ভাই ঢাকায়ও থাকতে পারে, গ্রামে এসে এই জীবন যাপনও করতে পারে। একবার গ্রামে আসলে প্রত্যেক মানে তার বাগানে সপ্তাহে বা 2 সপ্তাহে একবার আসলে সে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন সর্বনিম্ন এখানে থাকে। তো এটা পসিবল না যে তা না। আপা, আশা করি আপনাকে আমি বোঝাতে পারছি। এরপরও যদি কোনো বিষয় বোঝার থাকে নিশ্চয়ই আমরা আপনার সাথে আলাপ করব। আচ্ছা, নাজনীন নাহার আপা, নাজনীন আপা নিশ্চয়ই আছেন। নাজনীন আপা আমাদের অনেক পুরানো বড় আপা। আচ্ছা, হাসান মেহেদি যেমন চালের হাট করে, হ্যাঁ আপা আমরা জানি। মেহেদি ভাই আমাদের বন্ধু মানুষ, সে চেষ্টা করছে, খুবই ভালো। আমরা একসাথেই কাজ করি, কোনো অসুবিধা নাই। এইটা এক ধরনের সলিউশন হতে পারে আপা। একটা বিষয় কি, মেহেদি ভাইয়ের যেটা এটা হচ্ছে দেখেন ওখানে হচ্ছে একটা ড্রাই ফ্রুটের আইটেমটা বেশি যায়। এটা এক ধরনের বিষয়। যেমন ধরেন শাহবাগে যদি মেহেদি ভাই যদি এখন বলে যে সবজি আনবে, কথার কথা, তাহলে দেখেন সবজি পাঠানো কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। সো আবার আপনাকে খাইতে হবে, কিন্তু সবচেয়ে বেশি বিষ দেয় কোথায়? 2টা আইটেমে, একটা হচ্ছে শাকসবজিতে আর একটা হচ্ছে ফ্রুটসে, মানে যেটা সবচেয়ে ভয়ঙ্কর। কারণ হচ্ছে আমরা যদি খাবারকে 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে জীবিত বা জীবন্ত খাবার, একটা হচ্ছে মৃত খাবার, একটা হচ্ছে অর্ধমৃত খাবার। এটা হচ্ছে খাবারের যে ফিলোসফি, এখানে যদি আমরা এই ফিলোসফিটা যদি বুঝি, পাঠ করি, তাহলে নিশ্চয়ই আমরা এটা বুঝবো। তাহলে আপনি দেখেন, আপনি জীবন্ত খাবার কি খাচ্ছেন? ফ্রুটস। মানে এটা কিন্তু আপনাকে রান্না করতে হয় না। আপনি ধরেন এই তারপর যখন শাকসবজি খাবেন, এটা হচ্ছে অর্ধমিত করে খাওয়াটা সবচেয়ে ভালো। কিন্তু আমরা তো রান্না করতে জানি না, অনেক সময় অনেক বেশি বার্ন করে ফেলি। যাই হোক, তারপরে আমি ধরলাম যে এটা হচ্ছে অর্ধমিত করে খাবেন। আর একটা হচ্ছে মৃত করে খাবার, যেটা অনেক বেশি রান্না বান্না করে খাওয়া হয়, তাহলে ডিপ ফ্রাই। তো যাই হোক, এখন ধরেন মূল আলাপটা হচ্ছে এই ফল এবং সবজি। এটা কিন্তু আপনি একদিনের জন্য ধুম করে নিয়ে আসবেন, যা নিবেন সব বেচতে পারবেন কিনা। এবং এটাতে চ্যালেঞ্জটা কোথায়? আমি একটা অভিজ্ঞতাগুলা শেয়ার করি। আমি যদি এই মুহূর্তে আপনার শাহবাগের মোড়ে, আপনারা ধরেন এখানে যারা আমার লাইভটা শুনতে পাচ্ছেন বা আপনারা পরবর্তীতেও যদি আলাপ করেন, আমি যদি ধরেন 50 জনের জন্য সবজি পাঠাই, ওখানে যদি ধরেন 20 জন মানুষ সবজি নেয় আর 30 জনের সবজি যদি ফেরত আসে, তখন আপা এটার সমাধান আমরা কিভাবে করব? এই কোশ্চেনটা আমি সবার কাছে রেখে গেলাম, কারণ আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমাদেরকে এটা শেখায় যে আমরা আসলে কি আইটেম একদিনের ইভেন্টে নিয়ে যাব, কি আইটেম আমরা সারা বছরের জন্য দোকানে রাখবো, কি আইটেম আমরা অনলাইনে পাঠাইলেই চলবে, কি আইটেম পাঠাবো না, কি আইটেম উৎপাদন করব, কি আইটেম উৎপাদন করব না। এই আলাপটা কিন্তু একটা বিশদ আলাপ। এটার জন্য আমাদের সবাইকে এই অনলাইনে লাইভ করে এটা নিয়ে আমরা আলাপ আগাতে পারবো না। এটার জন্য আমরা বসতে পারি। আপনি যদি উদ্যোগ নেন, আমি কথা দিচ্ছি আপা, আমরা আপনার পরিচিত যারা আছে, আমার পরিচিত যারা আছে, বিশেষ করে আমরা প্রাকৃতিক কৃষক সংঘ থেকে
মাঠে যারা কাজ করি এবং আমরা কিন্তু শাকসবজি উৎপাদন করতে পারি, আমাদের সেই নলেজটা হয়েছে, আমাদের সেই ক্যাপাসিটি আছে। আপনি যদি আমাকে বলেন যে ইসলাম ভাই 50 জনের জন্য রেগুলার সবজি উৎপাদন করে দিতে হবে, আমি আপনাকে উৎপাদন করে দেব, কিন্তু এটা কনজিউম করা দায়িত্ব এবং আমাদেরকে ন্যায্য মূল্যটা দেওয়ার দায়িত্বটা আপনাকে নিতে হবে। তার মানে হচ্ছে এই চ্যালেঞ্জটা আমাদের নানা পর্যায়ে আছে, আমাদের সবাইকে এটা নিয়ে ভাবতে হবে। আমরা পারবো, চেষ্টা করলেই পারবো, এটা হচ্ছে সম্ভাবনার জায়গা। রাসেল ভাইয়ের কথা শুনতে পারছি না। কাজল আপার সাথে কথা বলতে হবে আবার। আচ্ছা, শকত ভাই মনে হয় না, নিশ্চয়ই শকত ভাই এমন কিছু আলাপের কোশ্চেন করছিল, এটা হতে পারে যে প্রাকৃতিক কৃষি বাণিজ্যিকভাবে সম্ভব কিনা, এই ধরনের কোশ্চেনের আনসার হতে পারে। তখন আমি খেয়াল করছিলাম শকত ভাই এটা বলছিল আর কি। আচ্ছা, এই কয়েকজন আমাদের এটাতে এই আলাপে যুক্ত হয়েছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা, সরকার প্রাকৃতিক চাষিদের জমি দেশি গরু প্রণোদনা দিয়ে হেল্প করতে পারে যদি তারা চায়। নিশ্চয়ই, এখানে খুব গুরুত্বপূর্ণ আশরাফ ভাই, আমি আপনার সাথে একমত। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সরকারকে আমাদের এই কাজের সাথে যুক্ত হতেই হবে, কারণ আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের চাষি কৃষক, আমরা এই দেশের উদ্যোক্তা, আমরা এই দেশের অ্যাক্টিভিস্ট, আমরা এই দেশের সবচেয়ে দেশপ্রেমিক মানুষ হিসেবে আমরা মনে করছি। তো সরকার আমাদের সাথে নিশ্চয়ই কাজ করা উচিত সরকারের, বা আমরা সরকারের সাথে কাজ করতে আগ্রহী যদি সরকার আমাদেরকে সেই কাজের জন্য ডাকে। আমরা তো আমাদের কাজগুলা করেই যাচ্ছি, কিন্তু সরকার আমাদের এই কাজটার সাথে থাকবে। এটা সরকারের কাজ, এটা আমাদের কাজ না, এটা সরকারের কাজ, আমরা সরকারের সাথে অ্যালাইন হব। আচ্ছা, নুরুল ইসলাম ভাই প্লিজ সেন্ড মি ইউর ফোন নাম্বার। ঠিক আছে ভাই, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। সবজির ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট নেওয়া লাগবে ভাই। এই যে একজনের একটা কথা এখানে, এই যে আশরাফুল ভাই বলছে যে সবজির ক্ষেত্রে অ্যাডভান্স লাগবে। আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে আমরা অনেকের উপরে ভরসা করে সবজি করি, কিন্তু এই সবজিটা তারা নেয় না, এরকম আমাদের অনেকগুলো অভিজ্ঞতা আছে। শুরুতে যখন অ্যানাউন্সমেন্ট শুনে খুব খুশি হয় যে আমার লাগবে, প্রতি সপ্তাহে লাগবে, কিন্তু যখন রেডি হয়ে যায় তখন আর এরকম কাউকে খুঁজে পাওয়া যায় না। এরকম আমি জাস্ট গত বছর আমার 300-র উপরে পাতাকপি, মানে বাঁধাকপি 300-র উপরে আমি বিক্রি করতে পারিনি। এখন আমি যদি এই বিক্রি করতে পারিনি, আমি যে লসটা করছি, এবং প্রাকৃতিক চাষে কিন্তু খরচ বেশি, এটা যাদের অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে যে রাসায়নিক কৃষির চেয়ে প্রাকৃতিক কৃষিতে খরচ অনেক বেশি, অনেক বেশি। সো এটা আমাদের আগে ভুল ধারণা ছিল, যখন আমরা অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিলাম না, অনেকে অনেক ভুল ভাল কথাবার্তা বলতো, এগুলো শুনতাম, বিশ্বাস করতাম। যখন নিজেরা হাতে কলমে এগুলা করি তখন বুঝতে পারি যে না, এটার বিশাল চ্যালেঞ্জ আছে এবং এটা সম্ভব। এই জন্য এটা হচ্ছে একটা লাইফস্টাইল, এটা নট অনলি কমার্শিয়াল ফার্মিং, এটা একটা লাইফস্টাইল, তাদের জন্য ভালো। তো যখন আপনি এটা নিশ্চিত করতে পারবেন, একটা চাষি কখন করে, শুধু চাষির কথাই না, আপনি তো যে পেশায় আছেন, আপনার পেশায় যদি আপনি ন্যায্য মূল্যটা না পান, আপনি কোনোদিন ওই পেশায় আপনি কন্টিনিউ করবেন না। সো আমাদের ক্ষেত্রে তো তাই, আমরা তো ভাই খেয়ে পরেই বেঁচে থাকি। সো আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে আমরা ন্যায্য মূল্য পাওয়াটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আপনি আমাদেরকে ন্যায্য মূল্য দেন, আমরা আপনাদের জন্য প্রাকৃতিক ফসল তৈরি করে দিতে পারবো, এটা মাথায় রাখতে হবে আর কি। সো আমরা আপনারা এতক্ষণ যারা যুক্ত ছিলেন, ও বিশেষ করে সাদত ভাইয়ের আলাপ করছিলাম, সাদত ভাই আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আজকের প্রথম লাইভ, আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি, আমরা এই কাজটা আমাদের সাংগঠনিক কাজ হিসেবে দেখছি। এটা হচ্ছে প্রাকৃতিক কৃষক সংঘ, যারা বাংলাদেশে প্রাণ প্রকৃতি নির্ভর কৃষি চর্চা করে, প্রাকৃতিক কৃষি চর্চা করে, তারা মিলেই আসলে আমরা এই সংগঠন মনে করছি। এখানে যারা কাজ করছি আমরা সবাই চেষ্টা করছি যে আপনাদেরকে নিরাপদ খাবার খাওয়ানোর জন্য, প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য, সমস্ত চ্যালেঞ্জ উত্তরণ কিভাবে করা যায় সেজন্য আপনাদের পরামর্শ, এই যে যেমন আজকে বেশ কিছু আলাপ আলোচনা আসতেছে, পরামর্শ আসতেছে, আমাদের জন্য খুবই ভালো। তো সর্বোপরি এই আলাপটা আমরা জারি রাখবো, যদি আপনারা চান নিশ্চয়ই আপনারা এই ধরনের লাইভগুলাতে যুক্ত হবেন। আপনারা যত বেশি যুক্ত হবেন, আমরা তত বেশি এই লাইভগুলাতে করার চেষ্টা করব। আমি না থাকলে রাসেল ভাই আরও একজনের সাথে হয়তো লাইভ করবে, অথবা রাসেল ভাই না থাকলে আমি আরেকজনের সাথে লাইভ করব। এবং দেখেন, এখানে শুধু আমরা যারা চাষি বা কৃষক আছি, প্রাকৃতিক চাষি, উৎপাদক,
অ্যাক্টিভিস্ট, এরকম এর বাইরে কিন্তু আমরা ভোক্তাদের সাথেও বসতে চাই, যে এই ধরনের লাইভ টেলিকাস্ট বলেন বা ব্রডকাস্ট বলেন, পডকাস্ট বলেন, যেই ধরনেরই হোক, এটা নানা ধরনের নামে বলে। সো এইখানে আপনারাও আসবেন, আপনাদের সাথেও আমরা কানেক্ট হব। তো এই পরামর্শগুলো আমরা সবাই সবার সাথে শেয়ার করব। তো আজকে আলাপ থেকে যদি আপনাদের কোনো ধরনের উপকার হয়ে থাকে, আমাদের জন্য যদি কোনো ধরনের পজিটিভ দিক থাকে, তাহলে আমাদের এতক্ষণ ধরে কথা বলাটা সার্থক হবে। তবে আমরা সবসময় চেষ্টা করছি যে আপনাদের কাছে মূল তথ্য উপাত্ত তুলে ধরার জন্য, যেটা মিথ্যা এবং ভুল তথ্য থেকে আমরা যেন সবাই বের হয়ে আসতে পারি। এই জন্যই আমরা মূলত এই ধরনের কাজগুলো করার শুরু করছি। এটা আমরা নিয়মিত করার চেষ্টা করব। যখনই সময় সুযোগ পাবো, কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমরা এই আলাপগুলা নিয়ে যুক্ত হব এবং আপনাদেরকে আমরা নানা ধরনের সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য বলবো। এবং আপনারা প্রাকৃতিক কৃষিতে যুক্ত হবেন। শেষ অবধি কথা হচ্ছে প্রাকৃতিক কৃষিতে যুক্ত হবেন। আপনি কোথাও গিয়ে টাকা ইনভেস্ট করতে হবে, বিষয়টা একদম এরকম হতে হবে তা না। এটা আপনি করতে চাইলে নানা ধরনের কিছুই করতে পারেন, কিন্তু আপনি অন্ততপক্ষে একটা বেগুন গাছ লাগান। একটা বেগুন গাছ থেকে আপনি যদি 1 কেজি বেগুনও বের করতে পারেন, তাহলে আপনি ভালো খেতে পারবেন। আপনার নিরাপদ খাবার আপনাকেই তৈরি করতে হবে। এই যে আমরা এখানে আজকের টাইটেলটা যদি বলি যে নিরাপদ কৃষি ও খাবার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আপনাকে। এটা আমি আপনাকে করে দিতে পারবো না, এটা কেউ করে দেবে না। আমাদের ফাইনালি আজকের আলাপ থেকে আমাদের যেটা শিক্ষা হতে পারে বা আলাপের একটা কনক্লুশন হতে পারে, সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার, নিরাপদ খাবার উৎপাদনের দায়িত্ব নিজের পরিবারের। প্রাকৃতিক খাবার উৎপাদনের দায়িত্ব নিজের উপরে বর্তায় এবং নিজেকে এর জন্য তৈরি করতে হবে যতটুকু পারেন। হ্যাঁ, যদি আপনি না পারেন, তখন আমরা যারা এইসব কাজ করি, আমরা আপনাদেরকে নানাভাবে সহযোগিতা করব। তারপরও আপনি কিছু না কিছু করেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে এই মানুষটা কত কষ্ট করে, এই মানুষগুলো আমাদের জন্য কত কষ্ট করে, এইটা আপনারা বুঝতে পারবেন। সর্বোপরি সবার প্রতি ভালোবাসা, সালাম, শুভেচ্ছা থাকবে। পরবর্তী এই ধরনের প্রাকৃতিক কৃষি, খাবার চ্যালেঞ্জ, আরও নানা ধরনের টপিক নিয়ে আমরা আলাপ করব। রাসেল ভাই, আপনি যদি শেষ করেন। না, আমরা এই ধরনের আলোচনা চালিয়ে যাব ভবিষ্যতে ইনশাল্লাহ। আর কারো যদি কোনো ধরনের এখন অনলাইন অফলাইনেও যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, সরাসরি চাইলে আমাদের সাথে কথা বলতে পারে। আমাদের খামারে সকলের দাওয়াত। যদি কেউ দেখতে চান প্রাকৃতিক কৃষিকাজ, চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। তো সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম।